যেভাবে আমরা 15 বছর কোনো নেতাকর্মীকে পাইনি, এখন অনেক হাইব্রিড নেতা আমাদের কাছে আসার চেষ্টা করতেছে। এদেরকে রোধ করা হচ্ছে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। যে 41টি ওয়ার্ড, 15টি থানা কমিটি দেওয়া, সুসংগঠিত করা, সুশৃঙ্খলিত করা কঠিন হবে কিনা জনাব এরশাদুল্লাহর নেতৃত্বে এই আহ্বায়ক কমিটির? এবং পুলিশের নির্যাতন সহ্য করে আমাদেরকে রাজনীতি করতে হয়েছে। এমন কোনো আমাদের নেতাকর্মী নাই যাদের কাছে 10টা, 20টা, 30টা, 40, 50টা, 100টা, 200টা এরকম কেস নেই। চট্টগ্রাম মহানগর বিএনপিতে কোনো গ্রুপিং রাজনীতি আছে এরকম কি মনে হয় আপনার? আমাদের নজরে পড়লে সঙ্গে সঙ্গে আমরা এগুলিকে কেন্দ্রে জানিয়ে বা আমরা নিজেরা বহিষ্কার করতেছি। নির্বাচনের জন্য প্রস্তুতি কীভাবে নিচ্ছেন আপনারা? নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনারা? অতীতে ত্যাগ করেছেন, দলের জন্য কষ্ট করেছেন, বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছেন, এই ধরনের নেতাকর্মী দিয়ে আমরা থানা এবং ওয়ার্ড কমিটিগুলি গঠন করব। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজকে আমরা আলোচনা করব চট্টগ্রামের রাজনীতির হালচাল নিয়ে, বিশেষত চট্টগ্রাম মহানগর বিএনপি কোন পথে চলছে, কোন পথে হাঁটছে এবং তারা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি নিয়ে আছে তা নিয়ে আছে ব্যাপক আলোচনা করব। তো আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ। আমরা একটু প্রথম প্রশ্নে আসি যে এখন চট্টগ্রাম মহানগর বিএনপির মূল লক্ষ্য কী এবং কি এই লক্ষ্য বাস্তবায়নে আপনার নেতাকর্মীরা বা আপনারা কিভাবে কাজ করে যাচ্ছেন? আপনার প্রশ্নের জবাব দিতে হলে আমাকে এভাবে দিতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দলকে সুসংগঠিত করা, দলকে ঐক্যবদ্ধ রাখা এবং দলকে যেন আগামী দিনের নির্বাচনের জন্য প্রস্তুতি রাখা। এখন বর্তমান আমাদের 53 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি আছে। বর্তমানে আমরা এই 53 সদস্য কমিটি কয়েকদিন আগে গঠন হয়েছে, আপনারা জানেন। তা আমরা এই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ এই থানা যত 43টি ওয়ার্ডের যে থানা কমিটি, ওয়ার্ড কমিটি আছেন এবং 15টি থানা কমিটি আছে, এগুলিকে আমরা ভেঙে দিয়ে, যেগুলি এগুলি মেয়াদ উত্তীর্ণ কমিটি, এগুলিকে ভেঙে দিয়ে নতুন করে আমরা আবার যেন আমাদের দলের মধ্যে যেন স্পন্দন আসছে একটা, বা নতুন করে নেতৃত্ব যেন আমরা পাই, যারা অতীতে ত্যাগ করেছেন, দলের জন্য কষ্ট করেছেন, বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছেন, এই ধরনের নেতাকর্মী দিয়ে আমরা থানা এবং ওয়ার্ড কমিটিগুলি গঠন করব। এবং এই কমিটি গঠন করার মাধ্যমে এর পরবর্তীতে আমরা ইউনিট কমিটিগুলি করব। ইউনিট কমিটি থেকে কিন্তু আমাদের মূল যাত্রা শুরু হবে। ইউনিট কমিটিগুলি ওয়ার্ড কমিটি করবে, ওয়ার্ড কমিটি থানা কমিটি করবে, থানা কমিটির পরে মহানগর কমিটি নতুন করে ফুল প্লেজেড কমিটিগুলি হবে। এটাই হচ্ছে আমাদের মূল পরিকল্পনা। কতটি এলাকায় আপনার কমিটি বা কতটি ওয়ার্ডে আপনার কমিটি দিতে পারলেন এবং দিতে পারেননি এমন কতটি ওয়ার্ড আপনার আছে? এখনো পর্যন্ত যে কমিটিগুলি অতীতে যেগুলি মেয়াদ উত্তীর্ণ কমিটি ছিল, সংখ্যা 15টি থানা, 43টি ওয়ার্ড, এখানে কিন্তু সব ম্যাক্সিমাম মেয়াদ উত্তীর্ণ কমিটি। তো এগুলিকে ভেঙে দিয়ে আমরা একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের 53 সদস্য বিশিষ্ট কমিটিকে নিয়ে এই থানাগুলি এবং ওয়ার্ডগুলি আমরা ভেঙে দিয়ে আমরা মানে এখন পুরো এই চট্টগ্রাম মহানগরে একটার কমিটিও নেই, এটাই বলতে চাচ্ছেন? না, কমিটি বর্তমানে কমিটি আছে কিন্তু এগুলি মেয়াদ উত্তীর্ণ কমিটি, মানে এগুলোতে ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়া এখন হয়নি, আমরা কয়েকদিনের মধ্যে ভেঙে দেবো। মেয়াদ উত্তীর্ণ বলতে এখন মানে সম্মেলনের সময়, এই সময়টা আমরা কিন্তু এখন আহ্বায়ক কমিটি করব। আহ্বায়ক কমিটি করে এরাই কিন্তু আহ্বায়ক কমিটি নতুন সম্মেলনের মাধ্যমে ফুল প্লেজেড কমিটি। এই ধরনের পরিকল্পনা আছে কি, বা কত সময়ের মধ্যে আপনারা এই কমিটিগুলোকে বা কমিটি দেওয়ার জন্য কাজ করবেন বা বাস্তবায়ন করবেন? এটা আমরা ইনশাল্লাহ আগামী 2 মাসের মধ্যে করার চিন্তা ভাবনা আছে। 2 মাসের মধ্যে আমরা করে ফেলতে পারবো। বিশেষ করে 15টি থানা এবং 43টি ওয়ার্ড আমরা সুন্দর করে যেন আমাদের আপাতত আহ্বায়ক কমিটি দিয়ে আপনারা সাজাতে চাচ্ছেন। এবং এই কমিটির পরপরই আপনার মূল লক্ষ্য কি এখন, বা আপনাদের মূল লক্ষ্য কি হবে? এই মানে এক কথাই আপনারা এই কমিটির মাধ্যমে তো আপনারা সাংগঠনিকভাবে গতিশীল করার জন্য তো এই কমিটির পরের ধাপটা কি?
এই কমিটির পর হচ্ছে এই কমিটি যদি আমরা যদি মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে না দিই তাহলে দল তো চাঙ্গা হবে না। দলের মধ্যে নতুন যে নেতৃত্ব গত 15 বছর আমাদের মধ্যে গড়ে উঠেছে, এদেরকে নতুন কমিটিতে স্থান দিয়ে তারা যেন সুন্দরভাবে রাজনীতি করতে পারে এবং তারা রাজনীতিকে আরো শক্তিশালী করতে পারে, ঐক্যবদ্ধ থেকে রাজনীতিকে সুন্দর করতে পারে, সেটাই হবে। জনাব এরশাদুল্লাহ, এই কমিটিগুলোতে কারা স্থান পাবে? যারা বিশেষ করে 15 বছর দলের নেতাকর্মীরা, যারা নিবেদিত প্রাণ ত্যাগী নেতাকর্মী, যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, যারা জেল জুলুম বিতরণে অত্যাচারিত হয়েছে, এই ধরনের যারা, এবং থানা এবং ওয়ার্ড লেভেলে যেসব নেতা আমাদেরকে বিশেষ করে 15 বছর আমাদের দলকে শক্তিশালী করেছে, আমাদেরকে আন্দোলন সংগ্রামে ছিল, এদেরকে নিয়ে কিন্তু এই থানা এবং ওয়ার্ড কমিটিগুলি হবে। এখন মূল কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন? এই চ্যালেঞ্জ আসলে আপনি কি পারবেন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সামনের দিকে যেতেই, জনাব এরশাদুল্লাহ? আমার 53 সদস্য কমিটি আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং আমরা সবাই, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দলকে শক্তিশালী করা, ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করা, সুতরাং এখানে আমি মনে করি এটা আমরা অবশ্যই দলকে আমরা শক্তিশালী করার জন্য আগামী দিনে যে সব কর্মসূচি আছে সেগুলো আমরা পালন করব। এবং আমাদের চ্যালেঞ্জগুলো হচ্ছে, আমি মনে করি চ্যালেঞ্জগুলো হচ্ছে দলের মধ্যে বিশেষ করে আমাদের এখন অনেক নতুন, যেভাবে আমরা 15 বছর কোনো নেতাকর্মীকে পাইনি, এখন অনেক হাইব্রিড নেতা আমাদের কাছে আসার চেষ্টা করতেছে। এদেরকে রোধ করা হচ্ছে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ, কারণ এরা এসে দলকে যেন কোনো ধরনের ক্ষতি সাধন করতে না পারে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দলকে শক্তিশালী রাখতে হলে, সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে, এটাই আমাদের বড় চ্যালেঞ্জ, সবাইকে একসাথে রাখা এবং শক্তিশালী রাখা। কারণ আগামী দিনের যে নির্বাচন আর কথা আপনারা যেভাবে বলছেন, নির্বাচন করতে গেলে বাংলাদেশ জাতীয়বাদী দল সব সময় নির্বাচনমুখী দল এবং জনগণের পাশে থেকেছে, জনগণের কথা বলেছে, জনগণের দুঃখ কষ্টে সবসময় ছিল এবং অতীত যেরকম ছিল আগামী দিনেও থাকবে। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, উনিও এইভাবে জনগণের কাজ করেছে বলে যে এখনো পর্যন্ত বাংলার জাতীয়বাদী দল জনগণের হৃদয়ের মধ্যে স্থান করে গেছে। যে 41টি ওয়ার্ড, 15টি থানা কমিটি দেওয়া, সুসংগঠিত করা, সুশৃঙ্খলিত করা কঠিন হবে কিনা জনাব এরশাদুল্লাহর নেতৃত্বে এই আহ্বায়ক কমিটির? আমি এটাকে 2 ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে আমাদের রাজনীতি 5 আগস্টের আগে একরকম ছিল, তখন আমরা কিন্তু বিরোধী দলের হলো রাস্তা, আমরা কিন্তু রাস্তার বিরোধী দল ছিলাম এবং আমরা কোণঠাসা অবস্থায় ছিলাম। এখন ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়নি এবং পুলিশের নির্যাতন সহ্য করে আমাদেরকে রাজনীতি করতে হয়েছে। এমন কোনো আমাদের নেতাকর্মী নাই যাদের কাছে 10টা 20টা 30টা 40 50টা 100টা 200টা এরকম কেস নেই। সুতরাং তখন রাজনৈতিক প্রেক্ষাপট ছিল একরকম। 5ই আগস্টের পরে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট হচ্ছে অন্যরকম। তো 5ই আগস্টের পরে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের অধীনে আমরা রাজনীতি করছি এবং এখানে আমরা মোটামুটি আমরা যেটুকু যেভাবে রাজনীতি করে যাচ্ছি এখন, আমাদের দলকে সুসংগঠিত করার জন্য, সংগঠিত করার জন্য এবং সুশৃঙ্খল করার জন্য আমি মনে করি কোনো অবস্থাতে কোনো বেগ পেতে হবে না। এখন রাজনৈতিক পরিবেশ, একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, যেটা গণতান্ত্রিক পরিবেশ অতীতে ছিল না। এই গণতান্ত্রিক পরিষেবার কারণে কিন্তু আমাদেরকে অনেক সহজভাবে আমরা কাজ করতে পারি। চট্টগ্রাম মহানগর বিএনপিতে কোনো গ্রুপিং রাজনীতি আছে এরকম কি মনে হয় আপনার? আমি তো গ্রুপিং এর কথা যখন আপনি বলেছেন, আমি তো গ্রুপিং এর কথা আমি বলতে পারি না, বাট প্রতিযোগিতার কথা বলতে পারি। এটা প্রতিযোগিতাকে যদি আপনি যদি মনে করেন গ্রুপিং মনে করেন, তাহলে সেটাই গ্রুপিং। প্রতিযোগিতা অবশ্যই প্রত্যেক দলে থাকবে, প্রত্যেক বড় দলে একটা গ্রুপিং থাকবে, প্রতিযোগিতা থাকবে। আমি মনে করি এটা কোনো দোষের কিছু না। সবাই চাইবে পদ নিতে, তো প্রতিযোগিতা থাকুক। আমি মনে প্রতিযোগিতা যত থাকবে দল তত শক্তিশালী হবে। এখন প্রতিযোগিতা করতে গিয়ে বা গ্রুপিং রাজনীতি করতে গিয়ে বেশি যদি সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে সেই ইফেক্টও কিন্তু কেন্দ্রে গিয়ে পড়ে বা মূল দলে গিয়ে পড়ে এবং মূল প্রতীকে গিয়ে পড়ে। আপনার কি এরকম মনে হয় না? এখানে প্রতিযোগিতা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে নেগেটিভ প্রতিযোগিতা, একটা হচ্ছে পজিটিভ প্রতিযোগিতা। যদি দলে পজিটিভ প্রতিযোগিতা থাকে, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, উনি আমাদের তারেক রহমান সাহেব, উনি সবসময় দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং দলকে শক্তিশালী রাখার জন্য সবসময় আহ্বান জানাচ্ছেন। এবং সবচেয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের বড় কৃতিত্ব হচ্ছে, যত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, মাফিয়া সরকার অনেক চেষ্টা করছে দলকে ভাঙার জন্য,
এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি আগের চেয়ে শক্তিশালী হয়েছে, দলকে ভাঙতে তো পারেনি, বরং আওয়ামী লীগের দুর্দশা। শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা বিএনপি, জামাত বা অন্যান্য দলকে দমাতে পারলেও ছাত্রদের কেন দমাতে পারেনি? ছাত্রদের কাছে কেন হার মানতে হলো শেখ হাসিনাকে? ধন্যবাদ আপনাকে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং প্রথমে আমি যারা নিহত হয়েছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা যারা নিহত, তাদের রোহের মাগফিরাত কামনা করছি। এবং আপনি অবশ্যই ঠিকই বলেছেন, এখানে প্রথম আন্দোলনের 16 তারিখ শহীদ হয় ওয়াসিম আকরাম, এরপর হচ্ছে তানভীর সিদ্দিকী, আমাদের 3 জন ছাত্র শহীদ হয়, শুধু একজন না। এবং আপনি যদি গুগল সার্চ করেন তাহলে দেখবেন প্রথম শহীদ কিন্তু ওয়াসিম আকরাম, সেখানে আপনি দেখতে পাবেন। সুতরাং এই যে আমাদের যে কথাটা আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি 15 বছর আন্দোলন করলো, কেন বিএনপি সফল হলো না বা কেন ছাত্ররা সফল, এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে এই আন্দোলনে সবাই কিন্তু জড়িত, প্রত্যেকটা রাজনৈতিক দল জড়িত ছিল, শুধু আওয়ামী লীগ এবং 14 দল ছাড়া, 14 দলের দোসর ছাড়া এবং জাতীয় পার্টি ছাড়া সব যত বিরোধী দল আছে, মানে এক কথায় দুটো দল হয়ে গেল, এটা আওয়ামী লীগ, আওয়ামী বিরোধী, রাইট। এখানে এরা ছাড়া প্রতিটি দলে কিন্তু এই সরকারকে হটানোর জন্য ছাত্রদের পিছনে অংশগ্রহণ করেছে। এবং আমাদের বিএনপি, আমাদের অঙ্গ সংগঠন কিন্তু আমরা সামনে যাইনি, আমাদের প্রতি নির্দেশ ছিল যেন আমরা সামনে না গিয়ে আমাদের ছাত্র সমাজকে, যেহেতু ছাত্ররা আন্দোলন করতে, যে আমাদের ছাত্র এবং যুবককে যেন আমরা সামনে এগিয়ে দিই এবং তাদেরকে যত লজিস্টিক সাপোর্ট আছে সেগুলি আমরা দিই। এইভাবে কিন্তু আমরা কাজ করেছি। এবং আমরা বিশেষ করে সব বিরোধী দল, আওয়ামী লীগের এগেইনস্টে সব বিরোধী দল এক হয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এবং এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ছাত্ররা যখন আন্দোলন করা শুরু করছে, তাদের বিশেষ করে আত্মীয় স্বজন যখন পুলিশে গুলি চালানো শুরু করলো, তখন তাদের আত্মীয় স্বজন, মা বাপ সবাই কিন্তু নেমে গেল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। চাঁদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই, জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N. Mohammed Group, since 1968. পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR,
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো এইচএম স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। এইচএম স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট এইচএম স্টিল। ছাত্রদের আন্দোলন তখন আর ছাত্রদের নাই, এখন পরিবার, শিক্ষক, সমাজ থেকে সুশীল সমাজ, সমাজের প্রতিটি স্তরের জনগণ কিন্তু এটাকে সমর্থন দিয়েছে। এবং এই যেহেতু এখানে অনেক ফ্যাক্টর জড়িত আছে, এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জড়িত আছে, এখানে যে মানুষদের ভোট দিতে পারেনি এখানে জড়িত আছে, যে গণতন্ত্র হরণ করা হয়েছে এটা জড়িত আছে। এগুলি সব একত্রিত হয়ে একটা আগ্নেয়গিরির মতো সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থী ছাত্রদের আন্দোলন ছিল যে কোটাকে সংস্কার করা, তাই কোটার উপর যে বৈষম্য, সেই বৈষম্য দূর করা। কখন মনে হলো আসলে এই যে বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য রাজনৈতিক সংগঠনে কখন তারা যুক্ত হলো, কোন সময় এসে? প্রথমে তো আপনি জানেন এই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন শুরু যে 30 জুলাই থেকে শুরু হয়েছে এবং এটা যেতে 16 তারিখে আমাদের প্রথমে চট্টগ্রামে ওয়াসিং আক্রম শহীদ হলো। সুতরাং এখান থেকে যখন আমাদের ছেলেবেলে যখন শহীদ হলো, 3টা তানবিসির থেকে শুরু করে আরেকজন আমাদের শহীদ হইলো। তো এখানে আপনি জানেন ভদ্রহাটে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, কোতোয়ালিতে হয়েছে, পাঁচলাইছে, পুরো চট্টগ্রামে আন্দোলন হয়েছে। আমি ঢাকার কথা বাদই দিলাম, ঢাকাতে তো আন্দোলন তো শুক্রবার ঢাকা থেকে হয়েছে। কিন্তু যখন শহীদ করা শুরু করলো, গুলি করা শুরু করলো, তখন বিএনপি মনে করলো যে যখন আমাদের ওই আন্দোলন এক কথায় রণক্ষেত্র হয়ে গেল, রণক্ষেত্র, তখন বিএনপি মনে করলো এই আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়াতে হবে। তখন ছাত্ররা তখন কোটা সংস্কার আন্দোলন থেকে তারা বৈষম্যের বিরুদ্ধে চলে গেল এবং বৈষম্যের পরে থেকে এক দফাতে চলে গেলে, কারণ তারা বলতেছে এখন আমাদের যখন রক্তাক্ত বাংলাদেশ হয়ে গেল, রক্তাক্ত বাংলাদেশে তো এখন কোটার বৈষম্য ইম্পর্টেন্ট না, তখন এক দফা ইম্পর্টেন্ট। কারণ এটা তখন শেখ হাসিনা যে স্বৈরাচার হয়ে যে যেভাবে যেভাবে 15 বছর শাসন করেছে, এটা তো আমরা তো শাসন বলতে পারি, এটা তো একটা ফ্যাসিস্ট মাফিয়া সরকার, যেভাবে জনগণের টাকা লুটপাট হয়েছে। এবং শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি নিজে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মানুষ হেলিকপ্টারে চলাফেরা করে, তো উনি তো কোনো ব্যবস্থা নেননি। বিএনপিতেও আমরা দেখলাম যে কেন্দ্র থেকে সংস্কার চলছে। আসলে কি এই সংস্কারকে আপনি কিভাবে দেখেন? আসলে কি সংস্কার যে রাষ্ট্রের যে মেরামতটুকু হচ্ছে, দলের মধ্যেও মেরামত হওয়া প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? আমি প্রথমে অবশ্যই দলের মধ্যে আমি মনে করি গণতন্ত্র আইন করা অবশ্যই দরকার এবং রাষ্ট্র যে সংস্কারের কথা বলা হচ্ছে আজকে, কিন্তু এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা এটা বলেছেন আজকে থেকে 1 বছর আগে। কিন্তু আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব 31 দফা দিয়েছেন, 31 জায়গাতে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের কথা সেখানে রয়েছে। কিন্তু তো আমি তো মনে করি আমাদের দলের কি সংস্কার হবে সেই 31 দফার মধ্যে রয়েছে, আমাদের দেশকে কিভাবে মেরামত করবে সেখানে 31 দফা। সেটা এখন বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারের কথা চিন্তা করতে তারা ক্ষমতা নামার পর, আর আমরা রাস্তার বিরোধী থাকা অবস্থা কিন্তু 31 দফা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দিয়েছেন। তো আমি মনে করি উনি দূরদর্শী প্ল্যান করে এই জিনিসটা কিন্তু উনি কিন্তু জনগণের কাছে পেশ করেছে। আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগ বাহিনী বলেন বা তাদের যুবলীগ বাহিনী বলেন, যে চাঁদাবাজের সাথে যুক্ত ছিল, যে অন্যায় কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, এখন অভিযোগ চলে আসে সেসব কর্মকাণ্ডের সাথে বিএনপির যুবদল বা ছাত্রদল যুক্ত হয়েছে, এই ধরনের অভিযোগ চলে আসে। এইসব অভিযোগগুলোকে কিভাবে দেখেন? আর এইসব অভিযোগ যদি না থাকতো তাহলে দলের মধ্যে সংস্কার করতো না কেন্দ্র থেকে? আমি আপনার কথা অস্বীকার করবো না, কিছু ঘটনা যে হচ্ছে না এটা আমি কেন অস্বীকার করতে পারবো না, যেহেতু আমরা বহিষ্কার করতেছি। কেন করতেছি? কারণ তারা দলের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এবং দেশের এক প্রকার আগাছা। প্রথম কথা হচ্ছে 15 বছর আওয়ামী শাসনের আমলে যে অন্য কাজগুলি হয়েছে, চাঁদাবাজ থেকে শুরু করে, সন্ত্রাসী থেকে শুরু করে, বিভিন্ন ধরনের অপকর্ম থেকে শুরু করে, এই অপকর্মগুলি যদি আওয়ামী লীগ যেগুলি করেছে বিএনপি সেগুলি যদি করে, তাহলে আমাদের মধ্যে কোনো ডিফারেন্স তো নাই। সুতরাং আমরা মনে করি, আমি নিজে প্রথমে বদরাট একটা মিটিং করেছি যেন কেউ যেন চাঁদা দিতে না পারে। প্রথমে আমি একটা ইনস্ট্যান্স দিচ্ছি, আমাদের বিশেষ করে কাপ্তা রাস্তার মাথায় একটা বেবিডিসি স্ট্যান্ড আছে, সেখানে প্রত্যেক দিন
টাকা নেওয়া হতো। এখন 1 টাকাও কেউ নেই কিনা আপনি জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমরা তো স্বীকার করছি যে এই কাজগুলো তো ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা, পোলাপানিরা বা কাউন্সিলর বলেন, তখনকার সময়ের কাউন্সিলর বলেন, তারা করতো। শহরের কথা আমি বলছি। আমি স্বীকার করতেছি আমাদের নজরে পড়লে সঙ্গে সঙ্গে আমরা এগুলিকে কেন্দ্রে জানিয়ে বা আমরা নিজেরা বহিষ্কার করতে চাই। আমরা চাই না জনগণ কোনো অবস্থা জনগণের জানমাল নিরাপত্তার যেখানে জড়িত সেখানে আমাদের কোনো দলের উচ্ছৃঙ্খল লোকজন গিয়ে ক্ষতি করুক। তবে এখানে একটা কথা আমাকে বলতে হয়, এখানে আমাদের কিছু ঘটনা আছে, সব না কিছু, আর এখানে কিছু ঘটনা হচ্ছে, যেমন আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগের আমার জায়গাটা, আমার আপন জায়গাটা তখন দখল হয়ে গেল। এখন কি আমার কি এই জায়গাটা উদ্ধার করার অধিকার নাই? এই ধরনের কিছু ঘটনা আছে, তবে এটা কত পার্সেন্টেজ? আর বিএনপি তার উদ্ধার করতে গেলে তো দাঙ্গা হাঙ্গামা হবে না, যেহেতু ফ্যাসিস্ট সরকার বা যারা দখল করেছিল জোর দখল, তারা তো নাই। এগুলি তো হচ্ছে, এগুলি তো আছে, এই ধরনের কিছু ঘটনা আছে যে আমার জায়গা দখল করেছে, আমি এটাকে পুনর্দখল করতেছি। এইগুলি ঘটনায় কিছু কিছু পত্রিকা আসতেছে, এগুলি আসতেছে তো, কিন্তু মানুষ তো মনে করতেছে আমি দখল করতেছি, কিন্তু আমি দখল করতেছি না, আমার জায়গাটা আমি আমার পুনর্দখল করতেছি। এই ধরনের কিছু ইনস্টেন্স আছে। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি একটি বৃহৎ দল, বৃহৎ দলের মধ্যে আমাদের পার্সেন্টেজে চিন্তা করতে হবে, কত পার্সেন্টেজে আমাদের এই কাজগুলি করতেছে। এবং আমরা যদি এখানে এগুলি চুপ করে থাকতাম, তাইলে বলতে এটা আপনারা বলতে পারেন যে আমরা তো এগুলো প্রশ্রয় দেওয়া হচ্ছে। তা আমরা তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এটার নির্দেশ আছে সঙ্গে সঙ্গে কেউ প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করার জন্য, এবং তাকে বিভিন্ন ধরনের, শুধু বহিষ্কার না, তাকে পুলিশকে আইনের সুপার্দ করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং এগুলি। আর দ্বিতীয় কথা, আমি আপনার একটা কথা বলি, 5ই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে এই দেশ পুনরায় স্বাধীন হলো। 5 তারিখ থেকে 8 তারিখ কোনো সরকার ছিল না, এখানে 8 তারিখ সরকার গঠন হয়েছে, এবং 5 তারিখের পরে 15 তারিখ পর্যন্ত কোনো পুলিশ বাহিনী ছিল না। পুলিশ বাহিনী যারা ছিল তারা শুধু তাদের থানাগুলি পাহারা দিয়েছে। এখানে কত ঘটনা কি হয়েছে চট্টগ্রাম শহর, কোনো ঘটনা আপনি পরিলক্ষিত করেছেন? তো এখানে তো বিরাট ধরনের লুটপাট হওয়ার কথা ছিল, অনেক লুটপাট হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো তো হতে দেয়নি। আমাদের দলের নেতারা এবং আমাদের অন্যান্য দলের নেতারা, তারা কিন্তু সবাই মিলে কিন্তু আমরা কিন্তু পাহারা দিয়েছি। বিশেষ করে আমাদের হিন্দু বা সনাতন ধর্মী ভাইদের মন্দির, আমাদের বুদ্ধদের মন্দির এবং আমাদের খ্রিস্টান ভাইদের এগুলো আমরা পাহারা দিয়েছি। আমরা তাদের কোনো যানমালের আমরা নিরাপত্তা পুলিশ না থাকার কারণ, এবং এই বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের মানে 71 সালের পর থেকে পুলিশ যে ছিল না, এটা প্রথম ইনস্টেন্স। এবং এই ধরনের ঘটনা কিন্তু আমেরিকা যদি হলে অনেক দুর্ঘটনা হয়ে যেত। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাতখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind.
From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. And Muhammad Group, since 1968. পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। ফার্স্ট লক্ষ্যের কথা যখন আমি জিজ্ঞেস করলাম তখন আপনি বলেছেন দলকে চাঙ্গা করা, সুসংগঠিত করা, সুশৃঙ্খলিত করা। এর মধ্য থেকে আরেকটি লক্ষ্য কি যোগ হওয়া উচিত নয় কি, যে দলের মধ্যে একটু সংস্কার করা, যে যারা ক্ষমতাকে ব্যবহার করে উল্টাপাল্টা ফায়দা লুটে, যারা চাঁদাবাজের সাথে যুক্ত আছে, যে সুশৃঙ্খল শুধু দলের মধ্যে না করে আমাদের যারা 70 লক্ষ 80 লক্ষ যারা নাগরিক আছে তাদের জীবন যান মাল যাতে রক্ষা হয়, বা আপনার কর্মী দ্বারা যারা কেউ আঘাতপ্রাপ্ত না হয়, সেই কাজটা কি আপনি হাতে নেবেন না? এরকম বহিষ্কারকে তো আমি সংস্কার বলতে পারি না। সংস্কার বলতে গেলে গণতন্ত্র আইনটাকে সংস্কার বলতে হবে। তা আমি মনে করি এই সংস্কার তো, বহিষ্কারের তো অলরেডি আমাদের কতজন পুরো বাংলাদেশে কতজন বহিষ্কার হয়েছে এগুলি তো আমাদের একটা লিস্ট আছে। এটা তো আমাদের কেন্দ্রীয় কমিটিতে আমাদের লিস্ট আছে। তো আমরা তো এবং সংস্কার তো অলরেডি আমাদের 31 দফা সংস্কার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব অলরেডি উনি লিপিবদ্ধ করেছেন। কোনো একটা অঞ্চলে, কোনো একটা এলাকায়, কোনো একটা ওয়ার্ডে বা কোনো একটা মহল্লায় যদি এই ধরনের কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে, বা আপনার সদস্য হোক বা অন্য কোনো সদস্য হোক যারা আক্রান্ত হয়, বা আপনার সাধারণ মানুষ যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে আপনার বরাবর বা আপনার 53 জনের সদস্যের বরাবর কীভাবে আমরা বা সাধারণ মানুষ কীভাবে অভিযুক্তকে পাঠাবে? আমরা এই 53 জনের পুরো নাম এবং টেলিফোন নাম্বার সহ আমরা দিয়ে দিব। কেউ সঙ্গে সঙ্গে আমাদের ফোন করলে আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নেব। এই যে 43টি ওয়ার্ডের কথা বললেন, 15টি থানার কথা বললেন, সুসংগঠিত করার জন্য দলকে সুসংগঠিত করার জন্য, আরও গতিশীল করার জন্য, চাঙ্গা করার জন্য, কারণ এতদিন তো একটা জীবন্ত অবস্থা বা ঘুমন্ত অবস্থায় ছিল অনেক নেতাকর্মী, যেহেতু বাধ্য, ঘুমন্ত অবস্থায় থাকতে বাধ্য বা পলাতক অবস্থায় থাকতে বাধ্য, নিজের এলাকায় থাকতে পারেনি, অন্য জায়গায়, সব কিছু মিলে একটু গতিশীল করার জন্য এখন কাজ করছেন। নির্বাচনের জন্য প্রস্তুতি কীভাবে নিচ্ছেন আপনারা? নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনারা? বিএনপি সবসময় একটি নির্বাচনমুখী দল। আমাদের প্রথম কথা যে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে এবং আমাদের জনগণের জন্য কাজ করতে হবে, যেটা আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান বারবার বলে যাচ্ছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলতেছেন। এবং আমরা যেগুলি কল্যাণমুখী কাজ, আমরা শুধু বিএনপি আমরা খালি কমিটি করলে তো হবে না, জনগণের পাশে থাকতে হবে। আমাদের জনগণের দুঃখ দুর্দশায় যখন লাঘব হয় এই ধরনের আমাদের কর্মকাণ্ডের মধ্যে আমাদের জড়িত থাকতে হবে। আমি মনে করি আমাদের বিশেষ করে আমাদের দল আগামী দিনে, বিশেষ করে আগামী 4 ফেব্রুয়ারি আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আমাদের কোকো কিশোর টুর্নামেন্ট আমাদের হচ্ছে, এবং আমরা চাচ্ছি আমাদের তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য। প্রতিটা আসন কিভাবে সাজানো যায় এই ধরনের কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা? কারণ চট্টগ্রাম মহানগরের ভিতরে তো বেশ কিছু আসন আছে। কমিটি সাজানোর মাধ্যমে, কমিটিগুলি থানা, ওয়ার্ড কমিটি, ইউনিট কমিটিগুলি সাজানোর মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি কিছুটা 50% হয়ে যাবে, এবং তাদের কাজ কর্মকাণ্ড শুরু হলে বাকিটা আমরা এই ইলেকশনের নির্বাচনের কাজ আমরা করতে পারি। তরুণ ভোটারদেরকে মাথায় রেখে চট্টগ্রাম মহানগর বিএনপি কি কাজটুকু করে আছে, বা তরুণদের কাছে আপনাদের দলকে আরো আকর্ষণীয় করতে কি কাজটুকু করে যাচ্ছেন? তরুণদের তো মেইন যারা ছাত্র যুবক আছে তাদের তো মূল দায়িত্ব হচ্ছে লেখাপড়া করা। লেখাপড়ার সাথে সাথে তারা যেন খেলাধুলা মন দিতে পারে,
তাদেরকে খেলাধুলার দিকে আকৃষ্ট করতে পারে এবং তাদের জন্য যেসব প্রতিযোগিতা, এই যে যারা বিভিন্ন ধরনের ফার্স্ট হবে তাদেরকে পুরস্কৃত করা এবং তাদেরকে উদ্বুদ্ধ করা, বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করে যেন বাংলাদেশ জাতীয়বাদী দলকে শক্তিশালী করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। নাগরিক কি সমস্যা আছে বর্তমানে, সেগুলাকে নিয়ে আপনি কাজ করছেন কিনা? কারণ নাগরিক সমস্যা আমরা অনেক দেখেছি। আমরা নগর কিন্তু অনেকাংশ অসুস্থ। আমরা দেখি স্বাস্থ্য খাতে একটু উন্নয়ন প্রয়োজন, শিক্ষা খাতে উন্নয়ন প্রয়োজন, শিক্ষকদের মাঝে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছু আমরা অবৈধ পন্থা অবলম্বন করতে দেখি, ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ঘটতে দেখেছি, আমরা কিশোর গ্যাং দেখি, আমরা মাদক দেখি। দিন শেষে কিন্তু আমাদের এই চট্টগ্রাম শহর আসলে অসুস্থ। এই চট্টগ্রাম নাগরিক কি সমস্যা আছে তা নিয়ে আপনারা স্টাডি করছেন কিনা? এখানে আমাদের নাগরিক সমস্যার মধ্যে আমি সবচেয়ে কয়েকটা আপনাকে বলবো। একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাবিশ্বাস করে দিতেছে এবং যেটা কিন্তু এখনো পর্যন্ত যদিও সরকার ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন ট্যাক্স কমিয়ে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ডলার রেট বেড়ে যাওয়ার কারণে কিন্তু দ্রব্যমূল্যের দাম কমছে না। এটা মানুষ কিন্তু এখনো অনেক যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু এটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি দ্রব্যমূল্য বলেন, মাদক বলেন, তারপর কিছু সব এইসব রোধে চট্টগ্রাম মহানগর বিএনপি কি কাজ? মাদক দ্রব্য আর একটা বড় সমস্যা, যে আর এটা কিন্তু আমরা সরকারের পাশাপাশি আমাদের রাজনৈতিক দলের আমাদের দায়িত্ব রয়েছে, যেহেতু সামাজিক দায়িত্ব এটা। তৃতীয় কথা হচ্ছে আমাদের চট্টগ্রাম, যদিও এখানে আমাদের এখানে ফ্লাড সিচুয়েশন, যেটা আমাদের হয় পানির যেটা সমস্যা হয়, জলবদ্ধতা। এই জলবদ্ধতা সরকার হাজার কোটি টাকা, গত ফেসিস সরকার হাজার কোটি টাকা খরচ করেছেন, কিন্তু এই জলবদ্ধতা কতটুকু সমাধান হয়েছে? আমি বর্তমান আমাদের মেয়র সাহেব ডক্টর সাদাত সাহেবকে অনুরোধ করব, এই জলবদ্ধতা রোধে নতুন কি পরিকল্পনা নিচ্ছেন এবং জনগণের যেন লাভ হয় সে ধরনের যেন জলবদ্ধতা না হয়। কারণ চট্টগ্রাম শহর এমন একটা শহর যেখানে জলবদ্ধতা হওয়ার কোনো প্রশ্নই নেই। সেখানে কেন আমাদের একমাত্র প্ল্যানিংয়ের অভাবে, এখানে আজকে দেখলাম একটা সমন্বয়হীনতার কারণে কিন্তু এখানে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। এখানে সিডিএ এবং ওয়াসা এবং আমাদের বিশেষ করে সিটি কর্পোরেশন সমন্বয়ের বাদে এইসব জলবদ্ধতা দূরীকরণ করা দরকার এবং জনগণের অনেক জানমাল নষ্ট হচ্ছে। সুতরাং এই জায়গায় বিএনপি, মহানগর বিএনপি কি কাজটুকু করতে পারে, মানে এইসব সমাধান? আমরা সরকারকে বলতে পারি, সিটি কর্পোরেশন বলতে পারি, আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি। এবং আরেকটা এখানে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার জন্য আরেকটা হচ্ছে পলিথিন, একটা বড় সমস্যা। এই পলিথিনটা কিন্তু সরকারের ব্যান করেছে শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর হয়নি। এই পলিথিনটা বিভিন্ন নালা নর্দমাগুলি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এই পলিথিন একটা আমাদের জন্য বড় সমস্যা। এই পলিথিনের কারণে কিন্তু আমাদের যে জলবদ্ধতা, এটাও জলবদ্ধতা আরেকটা কারণ, সেটাও সরকারকে নজর দিতে হবে। আমরা একদম শেষ প্রান্তে আছি, যে এখন আপনি নতুন একটা দায়িত্ব পালন করে যাচ্ছেন, প্রতিনিয়ত খুব চ্যালেঞ্জে মোকাবেলা করে যাচ্ছেন, সেটা হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট হচ্ছে চট্টগ্রাম মহানগর। এই চট্টগ্রাম মহানগর বিএনপির আপনি আহ্বায়ক, আপনি এই গুরু দায়িত্ব আপনি পালন করে যাচ্ছেন, চ্যালেঞ্জিং মোকাবেলা করে যাচ্ছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন আপনার দলীয়ভাবে কি পরিকল্পনা আপনি হাতে নিচ্ছেন, বা সামনের দিন কেমন হতে চলছে? আসলে সামনের দিন আমরা সবসময় যে আশাবাদী, যায় দিন খারাপ হলেও, যায় দিন যেমন তেমন হলেও সামনের দিনটা ভালো চাই আমরা। আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পিতাও এই এলাকার এমপি ছিলেন, জনগণের জন্য সেবা করেছেন, জনগণের অনেক কাজ করেছেন। আমি সেই ওনার ব্রত হয়ে, এবং আমি জিয়া রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের ওনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়বাদী দলের আমি এখানে সদস্য হয়েছে অনেক আগে, 30-40 বছর হচ্ছে। তো আমি মনে করি জনগণের সেবা করা এটা হচ্ছে সবের কাজও, এবং এটা যখন সুযোগ এসেছে আমাদের এই সেবা করার সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা যখন দিয়েছেন, আমরা যতটুকু পারি জনগণের সেবা করে যাব এবং জনগণের যেন একটা আমরা আগামী দিনের প্রজন্ম, কারণ আমাদের বয়স হয়ে যাচ্ছে এখন, আগামী দিনের প্রজন্ম হচ্ছে এই বাংলাদেশের ভবিষ্যৎ। এই প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? আমরা
আমরা কি একটি নর্দমা যুক্ত বাংলাদেশ রেখে যাচ্ছি, না একটা সুন্দর পরিবেশের বাংলাদেশ রেখে যাচ্ছি? তো সুন্দর পরিবেশ যদি আমরা রেখে যেতে না পারি, অর্থনীতি এটা সুন্দর বলতে গেলে অর্থনৈতিকভাবে সুন্দর হতে হবে, সামাজিকভাবে সুন্দর হতে হবে, অবক্ষয় মুক্ত সমাজ হতে হবে, এবং এই ধরনের গুলিকে যদি আমরা করতে পারি তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ দিতে পারবো এবং আমরা শক্তিশালী অর্থনৈতিক একটা সমৃদ্ধ বাংলাদেশ দিতে পারবো, যেটা আমাদের আগামী প্রজন্ম তারা এই বাংলাদেশকে গঠন করবে এবং তারা এই বাংলাদেশকে, আমি মনে করি এরা এই দেশে বসবাস করার জন্য একটা বাসস্থান হিসেবে গড়ে তুলবে। এবং আমাদের যে নতুন প্রজন্ম বিদেশ যাওয়ার যে অভিলাষ, তাদের এই অভিলাষ থেকে তারা দূরে সরে দেশের কাজ করার জন্য তারা এগিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানি আপনি রাজনীতির মাঠে খুব তৈরি করাচ্ছেন, প্রতিটা ওয়ার্ড প্রতিটা এলাকাকে সুসংগঠিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই ব্যস্তময় সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটিএন বাংলার সব শ্রোতামণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা চট্টগ্রামের রাজনীতির হালচাল নিয়ে আলোচনা করেছি। চট্টগ্রাম মহানগর বিএনপি কোন পথে হাঁটছে, কীভাবে তারা কাজ করছে তা নিয়ে ব্যাপক আলোচনা করেছে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।